This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকর্পিতা। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাই সেই সংক্রান্ত খবর থেকে আমাদের নজর রাখতে হবে। জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখ, সেই জুব্বার শেখই কি চৌরা খুনের মাস্টার মাইন্ড? জেলে বসেই কি খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল জুব্বার? তথ্য তলাশে জুব্বারের স্ত্রী অরুণনগর পঞ্চায়েত প্রধান ফাতেমা বিবি সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা, আর এই তিনজনকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত নাগাদ রেল গেটের কাছে কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার আইনজীবী ছেলেকে গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে কংগ্রেস এবং এখনো পর্যন্ত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জুব্বার শেখের কি ভূমিকা এই মৃত্যুর পেছনে, এই খুনের পেছনে, তা জানার চেষ্টা করছে পুলিশ। জেলে বসেই কি খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল জুব্বার? এই সমস্ত প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মহাদেব। এই কংগ্রেস নেতা এবং তার ছেলের খুনের সঙ্গে জুব্বার শেখের নামটা কেন জুড়ে যাচ্ছে, এবং জুব্বার যদি জেলে থাকে সেই জেলে বসে ব্লুপ্রিন্ট করে সেটা অ্যাপ্লাই কি করে হলো মাঠে ময়দানে, সেটা কার্যকরী হলো কিভাবে? দেখো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আরেকটু পরেই পাওয়া যাবে, তার কারণ পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তিনি তদন্ত শুরু করেছেন এবং ঘরের মধ্যে তিনি জিজ্ঞাসাবাদ করছেন। আমি একটু দেখাবার চেষ্টা করবো। দেখো, এই যে থানার পাশেই কিন্তু পুলিশ সুপার রয়েছেন এবং সেখানেই এই ঘরের মধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং যাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে তার মধ্যে রয়েছে কিন্তু এই জুব্বার শেখের পরিবারের সদস্যরা, এবং কি ঘটনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না হলে প্রাথমিক পর্যায়ে পুলিশ যেটা মনে করছেন যে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে রাজনৈতিক, কারণ বিগত দিনে রাজনৈতিক একটা বিষয় রয়েছে, পাশাপাশি পুরনো বিবাদ, রাজনীতিকে কেন্দ্র করে পুরনো বিবাদ। কারণ এর আগেও এমন একটি ঘটনা ঘটানো হয়েছিল যে যেখান থেকে অভিযোগ উঠেছিল এই জুব্বার শেখ গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারের পেছনেই কিন্তু এই আনিসুর রহমানের হাত রয়েছে। অর্থাৎ আনিসুর রহমান এই জুব্বার শেখ যে ঘটনায় গ্রেপ্তার হয়েছে সেই ঘটনাতেই জুব্বার শেখে আনিসুর রহমান কিন্তু আবার পুনরায় তদন্তের দাবি করেছিলেন এবং সেই ঘটনা যাতে পুনর্তদন্ত করে বিচার প্রক্রিয়া চলে তার জন্যই সেই আবেদন করার একটা ক্ষোভ ছিল। এবং জুব্বার শেখ যে জেলে রয়েছে তার পিছনে আনিসুর রহমানেরই হাত রয়েছে এবং সে কথা মনে করছিল যে আনিসুর রহমান যেহেতু পুনরায় তদন্তের একটা দাবি করেছে তাই তার কোথাও একটা ইনসিকিউর লেগেছিল। কিন্তু এই যে ফাতেমা বিবি, যে পঞ্চায়েত প্রধান, যে জুব্বার শেখের স্ত্রী, তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি আর কাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই তিনজনের ভূমিকাটি কি ছিল এই আনিসুর রহমান এবং তার ছেলের খুনের ঘটনায়, কংগ্রেস নেতার খুনের ঘটনায়? দেখো, এই জুব্বার শেখ যে গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী প্রধান রয়েছেন এবং প্রধানের পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তার সঙ্গে সহকর্মী হিসাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ মিঠুন রয়েছেন, সাহেব রয়েছেন, এনারা তার সহকর্মী এবং তার ছায়াসঙ্গী হিসাবে পরিচিত এবং অধিকাংশ সময় তাদেরকে এই ঘটনার সাথে দেখা গেছে যে ঘটনা ঘটার আগে বা পরে তাদের সাথে যোগ সাজসের মিল পেয়েছেন পুলিশ এবং যে কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রথমে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাদেরকে আজকে আদালতে পাঠানো হয়েছে। আর এই জুব্বার শেখের সাথে তার স্ত্রীর যে এই যে খুনের ঘটনার একটা যোগ সাজস পাওয়া গেছে, অর্থাৎ জুব্বার শেখ জেল থেকেই কিন্তু এই পরিকল্পনা যেমন ছক করেছিল সেই পরিকল্পনাটা বাস্তবে রূপ দিয়েছিলেন কিন্তু এই যে প্রধান গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ তার স্ত্রী ফাতেমা বিবি, তিনি। মহাদেব, বোঝা গেছে, ঠিক এই প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করছিলাম যে জুব্বার শেখ জেলে বসে যে প্ল্যান করেছিল, যে নকশা করেছিল, তা মাঠে ময়দানে কাজে লাগিয়েছিল তার স্ত্রী ফাতেমা বিবি, এরকমই একটা সন্দেহ করা হচ্ছে এবং যে দুজনকে তার সহকারী হিসেবে ব্যবহার করা হয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। ফাতেমা বিবি এবং আরো তিনজনকে মূলত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান, এই দুজনের খুনের ঘটনায় জুব্বার শেখ জেলে বসে কাজ করলেও আসলে মাঠে ময়দানে কাজটা করেছে ফাতেমা বিবি অর্থাৎ জুব্বার শেখের স্ত্রী। আপাতত তোমাকে ধন্যবাদ মহোদয়। ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো।
সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা LLB করছি, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? ওই জায়গাটাতে হরনগর বলে একটা জায়গা আছে, যেখানে বেশ কিছু দুষ্কৃতীরা বসবাস করে এবং তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। সেই কাজের বিরুদ্ধে এর বিরুদ্ধে সবসময় সোচ্চার হতো। কিছুদিন আগে জুব্বারকেও অ্যারেস্ট করা হয়েছে তার এই কুকর্মের জন্য, তার বিভিন্ন রকম অপকীর্তির জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার স্ত্রী এখানকার তৃণমূলের প্রধান, এবং এরা এই যে কংগ্রেসিরা আমাদেরকে এই অ্যারেস্ট করা হলো। নদিয়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলে খুনের তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরী। সোশ্যাল সাইটে তিনি কংগ্রেস নেতা লিখেছেন, ভয় আউট ভরসাই নে স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। সেখানে স্বাধীনতা দিবসে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা এবং স্বাধীনভাবে রাজনীতি করার অধিকারে প্রশ্ন তুলে দেয়। সঠিক এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কঠিন সময়ে কংগ্রেস পরিবার স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের ন্যায় বিচারের লড়াই এগিয়ে নিয়ে যাবে। নাকাশিপাড়া যে থানা, সেই থানার যারা অফিসার আছেন তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড়সড় কিছু করবার পরিকল্পনা করছে। পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো। এটা কিন্তু এখানকার সাধারণ মানুষের বক্তব্য। তাই স্বাভাবিকভাবেই কী পরিবর্তন হলো আমরা জানি না। বলা হয়েছিল ভরসা ইন, ভয় আউট। কোথায় ভয়, কোথায় ভরসা, সব সহাবস্থান করছে। ভয়ও আছে, ভরসাও আছে, ভরসাও আছে, ভয়ও আছে, সব একসঙ্গে চলছে। কোনো কিছু পরিবর্তন বলে কিছু হয়নি। এই ধরনের হিংসা কিছুতেই আমরা বরদাস্ত করব না। সেজন্য এটাও খুব সিরিয়াসলি সরকারকে দেখা উচিত। পুরনো ঝগড়া ঝাঁটি রাজনীতিতে এবং এই ধরনের খুন আগে অনেক। দেখুন, শুধুমাত্র যে পার্সোনাল রাগ বা কোনো ব্যক্তিগত বিষয় খুন, সেটা নাও হতে পারে, কারণ ইতিমধ্যে তদন্তে বেশ কিছু দিক উঠে আসছে। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা খুনের নেপথ্যে কি কোথাও পঞ্চায়েতের অঙ্ক লুকিয়ে রয়েছে? পঞ্চায়েতের রাশ তৃণমূলের হাতছাড়া হওয়ার আশঙ্কাতেই কি সপুত্র খুন কংগ্রেস নেতা? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কেন উঠছে, অঙ্কটা ঠিক কোন জায়গায় গোলমেলে হয়ে আছে জানাবেন। আমাদের প্রতিনিধি সুশোভন সঙ্গে রয়েছেন। সুশোভন, তার মানে কোথাও একটা নিরাপদ বোধ করছিল না তৃণমূল কংগ্রেস, কোথাও বুঝতে পারছিল যে অ্যাডভান্টেজে রয়েছে কংগ্রেস, সেই কারণেই সরিয়ে দেওয়া। রাজনীতির ভাষায় বলতে গেলে নিজের গদি টলমল দেখে কোথাও সরিয়ে দেওয়া। সেই আশঙ্কাটা কেন করা হচ্ছে, অঙ্কটা কোথায়? দেখো, কংগ্রেস নেতাদের দাবি যে এই নাকাশিপাড়া অঞ্চলে কিন্তু আনিসুর রহমান সে কিন্তু অনেকটাই তার প্রভাব বিস্তার করে ফেলেছিল। আর 3টে পঞ্চায়েত কিন্তু একেবারে টার্গেট করেছিল যে একদিকে তৃণমূলের ভাঙন, সেই ভাঙনেরকে সামনে রেখে অন্যদিকে কংগ্রেসের যারা রয়েছেন তাদের সামনে এগিয়ে না এবং কংগ্রেসের যে পঞ্চায়েতগুলো সেটা দখল করা। 3টে পঞ্চায়েত। আমার সঙ্গে রয়েছেন একজন কংগ্রেসের। আচ্ছা, এই কোন 3টে পঞ্চায়েত দখল করার আপনারা স্বপ্ন দেখছিলেন? আমরা এই পঞ্চায়েতগুলো দখল না বলে আমরা বলি এইখানকার পঞ্চায়েতের মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেস দলে আসতে চাইছিল, কারণ তারা তৃণমূলের অপশাসন দেখেছে এবং 3 মাসে বিজেপির উপর তাদের অত্যাচার এবং অন্নপূর্ণা থেকে সব কিছু নিয়ে তারা আজকে কংগ্রেসমুখী হয়েছে। কংগ্রেসই একমাত্র দল যাতে খোলা হাওয়ায় কথা বলতে হবে। মেনলি এর মধ্যে হচ্ছে বিক্রমপুর, মাঝেরগ্রাম, হরনগর, এই 3টে পঞ্চায়েতকে নিয়ে আনিসুর যথেষ্ট এগিয়েছিল যাতে পঞ্চায়েতগুলো নতুন করে ভালোভাবে গঠন করা যায় এবং তৃণমূলের অত্যাচার এবং বিজেপির একনায়কতন্ত্র বন্ধ। ভালোভাবে যে গঠন বলছেন, সেখানে কিভাবে? সেখানে তো এখন এগুলো কি তৃণমূল পরিচালিত বর্তমানে? তৃণমূল পরিচালিত বিষয়গুলো বোর্ড ছিল, কেননা একই জিনিস তো চলছে। তৃণমূল যেমন সব জায়গায় সর্বগ্রাসী নীতি নিয়ে ভেঙে নিয়ে করেছিল, আর বিজেপি সেই একই খেলায় মেতেছে। সেই জায়গাটাকে মানুষ থেকে যাতে গ্লাস নাস পেরেস্ট্রয়িকার হাওয়া পায়,
যাতে খোলা হাওয়া পায়, সেই জন্য মানুষের এখন মানে উদ্গ্রীব হয়ে আছে। সেই কংগ্রেসের খোলা হাওয়ায় আসার জন্য তারা সুষমা, কংগ্রেসের একটা ভোট বিষয় একটু গঠন করার পরিষ্কার দিকে করবে, ফাতেমা বিবি তিনিও পঞ্চায়েত প্রধান জুব্বার চেকের স্ত্রী, যে এই ঘটনা পুরো মাস্টারমাইন্ড। এই ফাতেমা বিবির বিরুদ্ধে কি কোথাও একটা অনাস্থা আনার চেষ্টা চলছিল? এই বিষয়টা একটু ক্লিয়ার হবে। ইনার বিরুদ্ধে কি অনাস্থা আনার চেষ্টা করছিল এবং সেখানে আপনাদের সদস্য সংখ্যা কত? ফতেমা বিবি বলে এরকম কোনো ব্যক্তির ব্যাপার না। ব্যক্তির ব্যাপার যেমন মাঝের গ্রামে 9টা হচ্ছে বিজেপির, 2টো কংগ্রেসের আর 9টা হচ্ছে তৃণমূলের। সেই পঞ্চায়েতটা এতদিন যেভাবে গঠন ছিল আমরা চাইছিলাম সেইভাবেই থাক, কিন্তু তৃণমূল চেয়েছিল কি তারা যদি এখানে চলে আসে এখন তাদেরকে প্রধান এবং উপপ্রধান করতে হবে, সেইটা আমরা রাজি হইনি। তাই মাঝের গ্রাম যা ছিল আগে সেইটাই থাকে। বেশ, একদম অনেক ধন্যবাদ বিক্রম। সুশোভন, অনেক ধন্যবাদ। পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে যে কোথাও একটা রাজনৈতিক ইনসিকিউরিটি কাজ করছিল, সেটা কারণ হলেও হতে পারে এই খুনের পেছনে, এই দুটো খুনের পেছনে। অনেক ধন্যবাদ সুশোভন। ডেবরার চাকরি দুর্নীতি মামলায় তৎপর সিআইডি। অভিযুক্ত সুজয় হাজরাকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে এলো সিআইডি। দুর্নীতির শেকড় খুঁজতে চান তদন্তকারী আধিকারিকেরা। চাকরি দুর্নীতি মামলায় সিআইডির হেফাজতে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শনিবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। আমি দেবব্রতর কাছে সরাসরি চলে যাবো। দেবব্রত, অভিযুক্ত সুজয় হাজরা তার মেদিনীপুরের বাড়িতে এবারে তাকে নিয়ে এসেছে সিআইডি। মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন আধিকারিকেরা? দেবব্রত, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। তবে জানাবো আপনাদের আরো একবার, ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় এবারে তৎপরতা সিআইডির। অভিযুক্ত সুজয় হাজরাকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে এলো সিআইডি। দুর্নীতির শিকড় খুঁজতে চান তদন্তকারী আধিকারিকেরা। চাকরি দুর্নীতি মামলায় সিআইডির হেফাজতে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শনিবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় এবং সুজয় হাজরা দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় তৎপরতা সিআইডির। অভিযুক্ত সুজয় হাজরাকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে এলো সিআইডি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, অভিযুক্ত সুজয় হাজরা তাকে নিয়ে মেদিনীপুরের বাড়িতে এবারে এসেছেন সিআইডির আধিকারিকেরা। দেবব্রত, তুমি কি শুনতে পাচ্ছ? একদমই দেখো, মূলত যে ডেবরা চাকরি দুর্নীতির মামলা, সেই চাকরি দুর্নীতির মামলাতেই মূলত গতকালকে সিআইডি সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করেছিল এবং তারপরেই কিন্তু আজকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে আসা হয় এবং প্রায় 1টা-1.5টা নাগাদ কিন্তু এখানে ঢুকেছিল। প্রায় 2:13 বাজে এখন, প্রায় 45 মিনিটের কাছাকাছি, 50 মিনিটের কাছাকাছি কিন্তু তার বাড়িতে তল্লাশি চলেছে। তবে সিআইডি আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে সুজয় হাজরাকে নিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে। তো যেটা মনে করা হচ্ছে মূলত বেশ কিছু তথ্য তল্লাশের জন্যই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল সুজয় হাজরাকে। এবং একদিকে শুধুমাত্র চাকরি দুর্নীতি নয়, পাশাপাশি যে শালবনীতে জমি কেলেঙ্কারি, সেই জমি কেলেঙ্কারিতেও কিন্তু সুজয় হাজরার নাম জড়িয়েছে। সেখানেও কিন্তু মূল অভিযুক্ত সুজয় হাজরা এবং সুমিত রায়। মূলত এই শালবনী জমি কেলেঙ্কারি ডেবরা তুমি আপডেটের দিকে নজর রাখো। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, অভিযুক্ত সুজয় হাজরাকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে এসেছেন সিআইডির আধিকারিকেরা। দুর্নীতির শিকড় খুঁজতে চান তদন্তকারী আধিকারিকেরা। চাকরি দুর্নীতি মামলায় সিআইডির হেফাজতে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শনিবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা। ডেবরার চাকরি দুর্নীতি মামলায় তৎপরতা সিআইডির। অভিযুক্ত সুজয় হাজরাকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে এসেছেন সিআইডির আধিকারিকেরা। এই দুর্নীতির শিকড়টাই খুঁজতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, যে মুহূর্তে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ছবিটা দেখাচ্ছি। সিআইডির আধিকারিকেরা আজ অভিযুক্তকে নিয়ে আসেন তার বাড়িতে। সেই মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে তাকে সিআইডির আধিকারিকেরা একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কিন্তু রাখা হয়েছে পুরো এলাকাটা। কেননা এর আগে আমরা দেখেছি একাধিক তৃণমূলের প্রাক্তন বিধায়করা যখন গ্রেপ্তার হয়েছেন, বারবার করে কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভটা নজরে পড়েছিল এবং সেই ছবি যাতে এই ক্ষেত্রে পুনরাবৃত্তি না হয় সে কারণে আগে থেকে পুরো তৎপরতা পুলিশের। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে যে মুহূর্তে ছবিটা তাকে বাড়ি থেকে যখন বের করা হচ্ছিল, অর্থাৎ কিছুক্ষণ আগেই দেখালাম আপনাদেরকে, নিয়ে যাওয়া হয়েছিল বাড়ির ভেতরে, আর এবারে তাকে বাড়ি থেকে বের করা হচ্ছে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অভিযুক্ত সুজয় হাজরাকে বাড়ি থেকে বের করছেন সিআইডির আধিকারিকেরা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বেশ খানিকটা সময় বাড়িতে ছিলেন সিআইডির আধিকারিকেরা একেবারে সুজয় হাজরাকে নিয়ে, আর এই মুহূর্তে বের করা হচ্ছে তাকে, সেই ছবি দেখাচ্ছি। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দেবব্রত, কি আপডেট?
প্রায় প্রায় 45 থেকে 50 মিনিট কিন্তু সুজয় হাজরাকে নিয়ে তার মেদিনীপুরের বাড়িতে সিআইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি চালিয়েছেন এবং বেরানোর সময় সুজয় হাজরাকে সাথে নিয়ে বেরিয়ে যায়। জাস্ট 2:15 নাগাদ কিন্তু 2:15-16 বাজে এই মুহূর্তে কিন্তু তাকে সুজয় হাজরাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত যেটা জানতে পারা গেছে গতকালকে শনিবার সিআইডির ভবানী ভবনে, সিআইডির যে ভবানী ভবন অফিস রয়েছে সেখানে কিন্তু সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। প্রায় 2.5 ঘন্টা জেরা হয়েছে। তারপরে কিন্তু সিআইডি ভবন থেকে সরাসরি মেদিনীপুরের বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে এই সুজয় হাজরাকে, যিনি এখানকার প্রাক্তন বিধায়কও বটে এবং তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিও ছিলেন। এবং মূলত চাকরি দুর্নীতি সেই মামলার যে তল্লাশি সিআইডি চলছে, পাশাপাশি কিন্তু শালবনী যে জমি কেলেঙ্কারি মামলা, জমি কাণ্ড হয়েছে সেই জমি কেলেঙ্কারি মামলাতেও কিন্তু সুজয় হাজরা মূল অভিযুক্ত। এই মূল অভিযুক্তকেই কিন্তু তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে মূলত কোনো তথ্য তল্লাশের জন্য, কোনো কাগজপত্র, কোনো নথিপত্র তার বাড়ি থেকে বেরোয় কিনা সেগুলো দেখা, পাশাপাশি অন্য কোনো কিছু বিষয় থাকে কিনা সেটা দেখা। মূলত সমস্ত বিষয়গুলোকে দেখে নেওয়ার জন্যই কিন্তু সুজয় হাজরাকে সাথে নিয়ে সিআইডি আধিকারিকরা মেদিনীপুরের বাড়িতে এসে হাজির হয়েছিলেন। যদি ইতিমধ্যে কিন্তু প্রায় 50 মিনিট তল্লাশি চালানোর পরেই কিন্তু তাকে নিয়ে সুজয় হাজরাকে সাথে নিয়ে কিন্তু সিআইডি আধিকারিকরা বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় আমরা সুজয় হাজরার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি একদম একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ দেবব্রত। প্রায় 2:13 বাজে মিনিটের কাছাকাছি 50। এবার একটু বীরভূমে ফিরে যেতে হবে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেনের 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সাইকেলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 13 লক্ষ টাকা, 800 গ্রাম সোনা উদ্ধার হয়। পাকিস্তান এবং আরবের মুদ্রা মিলেছে সাইকেলের ফ্ল্যাট থেকে। এছাড়াও 150টি সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে। আর এই তল্লাশি কেন চালানো হলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, কয়েকদিন ধরেই তো বীরভূম সংবাদ শিরোনামে, কারণ হচ্ছে সেই টুলু মণ্ডল, নাজিমউদ্দিন ওরফে সেই টুলু মণ্ডলের সূত্র ধরে সাইকেলে বাড়িতে যাওয়া এবং সেখান থেকে এত বিপুল পরিমাণে সম্পত্তি। সব থেকে বড় ব্যাপারে 150টা সম্পত্তির দলিল। এই সম্পত্তিগুলো কি প্রত্যেকটাই সাইকেলের নামে ছিল না বীরভূমের অন্যান্য লোকের নামে ছিল, এইটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা, আজ আদালতে ঠিক কি হলো? দেখো, আজকে সিউড়ি আদালতে সাইকেল হোসেনকে তোলা হয়েছিল। ঠিক সেই সময় কিন্তু সরকারি আইনজীবী তিনি জানিয়েছেন এই সাইকেল হোসেনকে কালকে যে 22 ঘন্টা জেরা করা হয়েছিল বোলপুরের বাইপাসে তার ফ্ল্যাটে, সেখান থেকে প্রায় 800 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, প্রায় 12,84,000 টাকা উদ্ধার হয়েছে, 150টিরও বেশি জমির দলিল সেগুলি উদ্ধার হয়েছে। এছাড়াও পাকিস্তান এবং আরবের কারেন্সি উদ্ধার হয়েছে এই সাইকেল হোসেনের বাড়ি থেকে, যে ফ্ল্যাট থেকে। এরপরেই কিন্তু হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় বিচারকের কাছে। এরপর 7 দিনের আবেদন দেওয়া হয়েছে পুলিশকে এবং 7 দিনের পুলিশ রিমান্ডে সাইকেল হোসেনকে তারা নিয়ে গিয়েছে এবং সেখান থেকে মূলত এটা জানার চেষ্টা করছে যে ডিসিআরের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে, যে টুলু মণ্ডল তার যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে এই সাইকেল হোসেনের কিভাবে নাম জড়ালো, সাইকেল এই টুলু মণ্ডলের কোন কোন বিষয়টা দেখতেন, তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে কোনো টাকা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়টা দেখছে। আর এই সাইকেল হোসেনের নাম কিভাবে এলো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এর আগে টুলু মণ্ডলের একাধিক ম্যানেজার, তার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়দের গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই সাইকেল হোসেন এবং টুলু মণ্ডলের শালক শেখ মিঠু, তার এই দুজনের নাম পাওয়া যায়। এবং গতকাল আমরা দেখলাম যে ওই যে বোলপুরের যে ফ্ল্যাট, পাশাপাশি 2টি ফ্ল্যাট রয়েছে সাইকেল হোসেনের এবং শেখ মিঠুর, এই 2টি ফ্ল্যাটেই কিন্তু তল্লাশি চালানো হয়। প্রায় 22 ঘন্টা তল্লাশি চালানোর পর সাইকেল হোসেনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মূলত দুটি বিষয় খতিয়ে দেখছে। একটি হলো যে আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গিয়েছে, তার সাথে কি যোগ রয়েছে, তার কাছে এই কারেন্সি এলো কিভাবে, সেই দিকটা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি টুলু মণ্ডলের যে সম্পত্তির হদিশ খুঁজে বার করার চেষ্টা করছে এই মুহূর্তে, যে 250 কোটিরও বেশি সম্পত্তি রয়েছে, এই যে সম্পত্তি হদিশ খুঁজে বের করা যায় সেটা, তার সাথে এই সাইকেল হোসেনের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। আজ কিন্তু বীরভূম জেলার নাম সবার প্রথমে উঠে এসেছিল অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে এবং তার বাড়ি থেকে প্রায় 150টি সম্পত্তির দলিল, পাকিস্তান এবং আরবের কারেন্সি উদ্ধার হওয়া, 800 গ্রাম সোনা উদ্ধার হওয়া। স্বাভাবিকভাবেই পুলিশকে ভাবাচ্ছে তারা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে। ধন্যবাদ হিমাদ্রি। সেটা যে মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কে যে লিডস পাওয়া গেছিল সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস অ্যান্ড
জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদবাকি তদন্ত চলছে। ওখানে ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গেই কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল, ওটা হ্যাঁ আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার আছে। আমরা পিসি পেয়ার চেয়েছিলাম এবং 7 দিনের পিসি পেয়ার আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে। বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150-র কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কি আগামী দিনে ইনভেস্টিগেশন। না সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম আমাদের পিসি পেয়ারটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক কি। দেখুন, বীরভূমের মাটি থেকে যখন এই বিপুল পরিমাণের সম্পত্তি উদ্ধার হচ্ছে, তাই রাজনৈতিক পারদ তো চড়বে। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বিধায়ক, তিনি কি বলছেন শুনবো, এবং তার পাশাপাশি কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, যদিও কালীঘাটপন্থী বিধায়ক, তিনি কি বলছেন একবার শুনবো। আপনি যদি কাঠ আত্মস্থ করেন, আপনার আলমারি নির্গমন হবে। তো ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। আমাকে বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই, আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়। এই যারা গেছে ভালো তৃণমূলে, তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কার্ডের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অবধি হচ্ছে এই সরকারের বীরত্ব। হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, তার পরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। কোচবিহারে ধৃত পাক চোরেদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 3 হ্যান্ডেলারকে ব্যবহার করে এক ঢিলে 2 পাখি মারছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতীয় সিম তুলে পাকিস্তানে পাঠিয়েছে এই 3 পাক গুপ্তচর। পাকিস্তান থেকে ভারতীয় সিম ব্যবহার করে 2টি টার্গেট করেছিল এই আইএসআই। একদিকে ভারতীয় সেনার কন্ট্রোল রুমে ফোন করে তথ্য হাতানোর চেষ্টা, আর অন্যদিকে হোয়াটসঅ্যাপে জওয়ানদের হানি ট্র্যাপে ফাঁসানোর একটা চেষ্টা। ভারতীয় নাম্বার ব্যবহার করা হচ্ছে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোরের সেনা ছাউনি থেকে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আমি সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, কোচবিহারে ধৃত এই পাক গুপ্তচর, তাদের জেরা করে আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, এরা পাক গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে যে মূল কাজটা করতো সেটা সবথেকে উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে এসটিএফের গোয়েন্দাদের কাছে। তার কারণ এই যে সিম পাচার চক্র, এই সিম পাচার চক্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় চলে গিয়েছিল। এদের নেটওয়ার্কটা ছিল মূলত সীমান্ত থেকে চলে যাচ্ছিল সিম বাংলাদেশে, প্রি অ্যাক্টিভেটেড সিম, সেটা তারপর চলে যাচ্ছিল কাঠমান্ডুতে হ্যান্ডলারের মাধ্যমে। আইএসআই হ্যান্ডলার কাঠমান্ডু থেকে পাঠিয়ে দিচ্ছিল বাংলাদেশে, পাকিস্তানে কোথায় সেটা ব্যবহার হচ্ছিল, পাকিস্তানের পাক পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তানের যেটা রাজস্থান ঘেঁষা যে সীমান্তটা রয়েছে সেখানে ব্যবহার করা ছিল। একদম বর্ডার ঘেঁষা এলাকা হয়, সেখানে কিছু কিছু জায়গা ভারতীয় নেটওয়ার্ক ধরে। কিন্তু সবথেকে বেশি উদ্বেগজনক, সেখানে বসে একই সিমকে 2টি কাজে ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ একটা সিমকে পাচার করতে পারলে একদিকে যেমন সাধারণ ভয়েস কল করা যাচ্ছিল, তার পাশাপাশি সেই সিমে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা হচ্ছিল। এবং সেই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা হয়েছে, যেটা গোয়েন্দারা বলছেন, সেই পাক সীমান্তে বসেই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা হয়েছে এবং সেখানে ওটিপি গিয়েছে। তুমি জানো যে হোয়াটসঅ্যাপ চালাতে গেলে, অ্যাকাউন্ট খুলতে গেলে সেখানে ওটিপি প্রয়োজন হয়। সেই ওটিপিটা যখন মোবাইল ব্যবহার করা হচ্ছে পাকিস্তানে বসে, পাকিস্তানের ভূখণ্ডে, সেখানে ওটিপি পৌঁছচ্ছে। সেই ওটিপি শেয়ার করে দেওয়া হচ্ছে লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচিতে যে পাকিস্তানের সেনা ছাউনি রয়েছে সেখানকার সেনা জওয়ানদের কাছে ওটিপি শেয়ার করা হচ্ছে। তারা সেখানে বসে ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু করে তারা ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন জওয়ানদেরকে মূলত ফাঁদে ফেলার চেষ্টা করছে, হানি ট্র্যাপে ফেলে ভারতীয় সেনার গতিবিধি, সেনা ছাউনির ছবি, ভিডিও সংগ্রহ করছে, যেটা তারা কৌশলগতভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায়।
এইভাবে গোটা নেটওয়ার্কটা কাজ করছিল। সবথেকে উদ্বেগ গোয়েন্দাদের এখানেই বাড়িয়েছে যে সিম চলে যাচ্ছে। এর আগে তারা জানতে পেরেছিলেন হোয়াটসঅ্যাপ ওটিপি শেয়ার করা হতো, ভারত থেকে ওটিপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হতো যাতে আইএসআই তাদের নেটওয়ার্কদের মাধ্যমে এই ওটিপিতে ভারতীয় নম্বর চালু করতে পারে। কিন্তু এবার দেখা যাচ্ছে এক ঢিলে দুই পাখি মারছে আইএসআই। একদিকে সিম পাচার করাচ্ছে, সেই সিম থেকে তারা মোবাইলে কল করছে, কোথায় করছে মূলত ভারতীয় সেনার কন্ট্রোল রুম এবং অন্যান্য সেনা ছাউনি, অন্যান্য যে সামরিক বাহিনী রয়েছে তাদের কন্ট্রোল রুমে ফোন করে তথ্য হাতানোর চেষ্টা করছে বিভিন্ন ভুয়ো পরিচয় দিয়ে। আবার ওই নম্বরটাই তারা হোয়াটসঅ্যাপ চালু করছে পাকিস্তানের একটা অন্য লোকেশনে বসে। ফলে এটা স্বাভাবিকভাবে খুব উদ্বেগের বিষয় এবং সবথেকে প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে কিভাবে এই বিষয়গুলি হচ্ছে, কেন আটকানো যাচ্ছে না, কিভাবে প্রিঅ্যাক্টিভেটেড সিম চলে যাচ্ছে পাচারকারীদের কাছে, কিভাবে চলে যাচ্ছে পাকিস্তানে। এই তথ্য, এই বিষয়টা যদি আটকানো না হয়, এখন এই বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়। এরা বুঝতে পারছে যে এই সরকার তাদের কোনো আশ্রয় দেবে না, তাদের কমপ্লিটলি এগেনস্টে, এবং তারা আরও বেশি স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হয়ে উঠেছে। আগে সরকার তাদের সাথেই হয়তো ছিল, এটা আমাদের ধারণা, কিন্তু এই সরকার, শুভেন্দু অধিকারীর সরকার তো টেররিস্টদের সাথে নেই, সুতরাং তারা তো আর রাতারাতি ভালো মানুষ হয়ে যাবে না। স্লিপার সেল চারিদিকে রয়েছে, স্পেশালি বর্ডার ডিস্ট্রিক্টে যেখান থেকে ঢুকে বসে আছে অলরেডি। এখন তো বর্ডার এরিয়া আগে মমতা ব্যানার্জির সরকার জমি অবধি দেয়নি, ফেন্সিং করতেই দেয়নি যাতে এই লোকগুলো ঢুকতে পারে, টেররিস্টগুলো ঢুকতে পারে। এখন তো ঢুকতে পারবে না, যারা ঢুকে রয়েছে অলরেডি তারা এই স্লিপার সেলগুলো তৈরি করছে এবং ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। এতদিনে আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছি যে যে পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের রাজ্য থেকে, সেই রানা রব, সে সমস্ত ভুয়ো নথি দিয়ে ভোটার লিস্টের নাম পর্যন্ত তুলে ফেলেছিল। কিন্তু হ্যাঁ, 2025-এর ভোটার লিস্টে তার নাম থাকলেও এসআইআর এর নাম বাদ পড়ে। দুটি ভোটার তালিকায় TV9 বাংলার হাতে এসে পৌঁছেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইজাজের বাবা, মানে যার বাড়িতে সে বারবার এসে থাকতো তিলজলার ইজাজ, তার বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করেছিল ওয়াহাব, যার সাহায্যে ভোটার তালিকার নাম, সেই ইজাজের নাম ভোটার তালিকাতে নেই। মানে দুজনেই কোপ পড়েছে, দুজনের নামেই কোপ পড়েছে। যেদিকে রফ সে ভুয়ো নথি দিয়ে সমস্ত কিছু করেছিল, একের পর এক পরিচয়পত্র তৈরি করেছিল এবং ভোটার তালিকায় তার নামও উঠে গিয়েছিল। 2025-এর তালিকায় নামও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এসআইআর এ যদিও তার নাম বাদ পড়ে যায়। এবং যে ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে রানার অফ নাম তুলেছিল, সেই ইজাজের নামও এসআইআর থেকে বাদ পড়েছিল। এসআইআর এর আগে ভোটার লিস্টে নাম ছিল পাক চরের। ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, কিন্তু কোনোদিন কারোর কাছে 1 টাকার কোনো অ্যালিগেশন আজ পর্যন্ত নেই, সে বিরোধী হোক আর শাসকই হোক। আমরা জোরাত করে বলছি, আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে হয়ে যেটুকু হারিয়ে এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। আমরা কোনো রাজনীতি করতে চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। যেটুকু রাজনীতির কেরিয়ার জীবনে কেউ কোনোদিন একটা গায়ে কাদা দিতে পারেনি, কিন্তু লোকটাকে তো আজকে চলে যেতে হলো। কে কে হারালো জানি না, আমরা আমাদের ঘরের লোক হারালাম। আমরা এই রাজনীতিতে আর নাই, যেটু যেখানে রাজনীতির জন্য চলে গেল, আর সেখানে আর রাজনীতির কথা আছে। বুঝতে পারলে হয়তো বোঝাতাম। আমি তো নিজে একজন উকিল, এত লোককে সাহস দিই, এত লোক, হাজার হাজার লোক আমার কাছে ফাইল আছে তাদের, আমার নিয়ার অ্যাবাউট 10,000-এর উপর মামলা। আমি যদি বুঝতে পারতাম ঘরের লোকটাকে আমি সাহস দিতাম না। জেঠু যখন বলে গেছে যে আমাদের পরিবার থেকে কেউ রাজনীতি করবে না, আমরা জেঠুর কথা ফেলতে অমান্য করবো না।